শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। শিক্ষা উপদেষ্টার আন্দোলনকারীদের আলোচনা, এরপর সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত। তবুও সংকট কাটেনি কুয়েটার। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষকরা। একই সাথে ভিসির অপসারণের দাবিও প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তারা। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। সকালে তাদের সাথে আলোচনা করতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। অনশনরতদের পাশে বসে শোনেন তাদের দাবি দেওয়ার কথা। সংকট নিরসনে উদ্যোগের কথা আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। জানান, এ বিষয়ে ইউজিসি ৩ সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্য থেকে, সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরতদের। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে ভিসির পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে উপদেষ্টাকে জানিয়ে দেন আন্দোলনকারীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। সমাধান তো একটাই, আমরা সেটা বলে দিয়েছি যে এত কিছু আমাদের সাথে হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আমরা এক দফাতে আসছি, যে এক দফা হচ্ছে ভিসি মাসুদের অপসারণ। আমরা আমাদের দাবিতে অনড় এবং দেখেছেন যে আমাদের আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। এদিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। একই সাথে উপাচার্যের অপসারণের দাবিও প্রত্যাখ্যান করেন। ছাত্ররা দাবি জানাতেই পারে, কিন্তু যেগুলা 5টা দাবি যৌক্তিক, আমরা বলছি এগুলা মানার জন্য আমরা তোমাদের সাথে একমত। আর এগুলো যদি ভিসি না মানে, ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই ক্যাম্পাসটাকে বাজি ধরে এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম। পরে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে যা রূপ নেয় ভিসি অপসারণের এক দফা দাবিতে। আগামী 4 মে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরুর কথা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলমান ক্লাস পরীক্ষা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে একই চিত্র দেখা যায়। কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে কুয়েটের সাথে সংহতি জানিয়ে আজ সব ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানায় আন্দোলনকারীরা। এছাড়া ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আজ রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। এইসব নিয়ে অ্যাকচুয়ালি আমরা খুব একটা কথাবার্তা শুনি নাই, ক্লাসের মধ্যেও শুনি নাই, আর গ্রুপেও খুব একটা শুনি নাই। কালকে বন্ধ আছে, তার পরের দিন থেকে আর কি বন্ধ চলবে। এখন রবিবারে আবার পরীক্ষা আছে। এখনো পর্যন্ত আমাদের ক্লাস বা পরীক্ষা বর্জন এরকম কোনো সুনির্দিষ্ট কোনো আমরা পাইনি। প্রথমত ডিপার্টমেন্ট থেকে তো কোনো ধরনের নোটিশ বা নির্দেশনা পাই নাই, আর ক্যাম্পাস থেকে কোনো নোটিশ দিলে সেটা অবশ্যই আমাদেরকে গ্রুপে অথবা যে কোনোভাবে জানাতে হতো। এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাই নাই। এখন তো আর পদত্যাগ না, সবাই চায় যে ওনাকে পদচ্যুতি করতে চাচ্ছে ভিসিকে। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে আসছে হচ্ছে আমরা সবাই একাত্মতা প্রকাশ করেছি। কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটে সকালে বিক্ষোভ মিছিল করে ছাত্রছাত্রীরা। লাইব্রেরি ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় কুয়েটের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই দাবিতে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন কয়েকজন শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের সামনে কুয়েটের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, কুয়েটে বর্তমানে যে পরিস্থিতি চলমান জুলাই বিপ্লবের পর তা কোনোভাবেই কাম্য নয়।
কুয়েটের ভিসি স্বৈরাচারী আচরণের মাধ্যমে 37 শিক্ষার্থীকে নিজের লীগ বাহিনী দিয়ে মারধর ও বহিষ্কার করেছেন। দ্রুত এই বিষয়টি সমাধানের দাবি জানান তারা। বিকেলের মধ্যে সরকারি হস্তক্ষেপে কুয়েটের উপাচার্যকে পদত্যাগের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে থেকে দুপুরে এমন দাবি জানান তারা। নেতারা জানান, কুয়েট শিক্ষার্থীদের সাথে শেখ হাসিনা আমলের আচরণ করা হচ্ছে। 48 ঘন্টা পার হলেও কুয়েট প্রশাসনের পক্ষ থেকে আমরণ অনশন করা শিক্ষার্থীদের কোনো সহযোগিতা করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বর্তমান সরকার কুয়েট পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বলেও মন্তব্য করেন তারা। কুয়েট বিষয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রাজু ভাস্কর্যে গতকাল 5:30 থেকে প্রতীকী অনশন এবং সন্ধ্যা 7টা থেকে যে আমরণ অনশন কর্মসূচি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পালন করছে সেটি আমরা চালিয়ে যাব। যতক্ষণ অবধি পারি আমাদের শরীরে থাকে আমরা ততক্ষণ অবধি এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের যৌথ অভিযানে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম থেকে গ্রেফতার হয়েছে আরও এক আসামি। বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি মাহিরকে গ্রেফতার করে। তিনিও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এই নিয়ে এই মামলায় মোট গ্রেফতার হল 6 জন। এদিকে গতকাল কুমিল্লা থেকে পারভেজ হত্যা মামলার 5 নম্বর আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে গ্রেফতার করে র্যাব। তাকে দুপুরে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। তাদের মধ্যে 4 জনের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হৃদয় মিয়াজি সেও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল, আক্রমণে সেও ছিল, সেই জন্য তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। উভয় পক্ষের বক্তব্য বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে। রোহিঙ্গাদের জন্য তহবিল কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এই সংকটে কাতারের সহায়তা কামনা করেন তিনি। এছাড়া সাইডলাইনে সাক্ষাৎ করেন স্পেস এক্সের লরেন ড্রায়ারের সাথে। ড্রায়ার জানান, সামনের মাসেই স্পেস এক্সের টেকনিক্যাল লঞ্চ হতে চলেছে বাংলাদেশে। সফরের দ্বিতীয় দিনে কাতারের রাজধানী দোহায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ ও সংকটের প্রেক্ষাপট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান বা জেআরপির অর্থায়ন কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। জানান, বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP সাময়িক অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে। এই অবস্থায় কাতারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে বিস্তারিত জানান। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি করণীয়, এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এতে দোহাকে পাশে চায় ঢাকা। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান নিশ্চিতে 8 দফা সুপারিশ পেশ করেন প্রধান উপদেষ্টা। সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। বৈঠকে কাতারের আমিরের বোন ও আর্থনা সামিটের আয়োজক হিন্দ বিনত হামাদ আল থানি উপস্থিত ছিলেন। পরে স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার সাইডলাইনে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের জন্য স্পেস এক্স স্যাটেলাইট সেবার সূচনার চূড়ান্ত প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মে মাসে বাংলাদেশে স্পেস এক্সের টেকনিক্যাল লঞ্চ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। আর্থনা সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান বিন হাসান আল থানি। এ সময় 725 জন সেনা সদস্য পাঠানোর প্রস্তাবে সাড়া দেয় কাতার সরকারকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস।
এর মাধ্যমে কাতার বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকের আগে দেশটির সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করে। তানভীর মৌসুম, যমুনা নিউজ। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে মামলা প্রত্যাহারে দুদকের পদক্ষেপ সঠিক ছিল না। মামলাটি ছিল হয়রানিমূলক, রায়ে সত্যের বিজয় হয়েছে বলেন ডক্টর ইউনূসের আইনজীবী। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, আপিল বিভাগ গ্রামীণ টেলিকম কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলে 11ই আগস্ট ডক্টর ইউনূসের সেই মামলাটি তড়িঘড়ি করে প্রত্যাহার করে নেয় দুদক, যা ভালোভাবে নেননি ডক্টর ইউনূস। আইনি লড়াইয়ে নিষ্পত্তির আবেদন করেন তিনি। এই প্রত্যাহারটা হচ্ছিল যে সরকারের অনুগ্রহ দিয়ে প্রত্যাহার করা, যেন পরবর্তীতে আবার এই মামলাটা রিভাইভ করতে পারে। কয়েক দফা শুনানি শেষে বুধবার ডক্টর ইউনূসের আবেদন গ্রহণ করে মামলাটির কার্যক্রম বাতিল করে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। তৎকালীন দুদকের চেয়ারম্যান তিনি 11 তারিখ কোর্টে একটা মামলা উইথড্রয়ালের পিটিশন দিলেন। আমাদের অগোচরে, আমরা জানি না, আমরা আসামি, আমাদেরকে কোনো নোটিশও করা হয় নাই। 11 তারিখে শুনানি করলেন, শুনানি করে আমাদের এই মামলাটা প্রত্যাহার করে নিলেন। একতরফা শুনানিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। দুদক বলছে মামলাটির প্রক্রিয়া সঠিক ছিল না, তাই প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাত না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে, কে কম পেয়েছে, এই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। ক্রিমিনাল লায়াবিলিটি এখানে থাকেই না। মামলাটিতে ডক্টর ইউনূস ছাড়াও অভিযুক্ত করা হয়েছিল গ্রামীণ টেলিকমের এমডি সহ 14 জনকে। এর রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে স্বস্তি জানান তারা। এই মামলাটা কোনোভাবেই চলে না, কিন্তু তারপরেও এটা অনেকটা লেংদি করছে ওনারা করে, একটা ওনাদের মতো করে ওনারা রায় দিচ্ছে। এখন আমরা আপিল ডিভিশনে আসছি, আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো, আলহামদুলিল্লাহ আমরা খুশি আর কি। 2023 সালের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগ গঠন করা হয় 2024 সালে। এর বিরুদ্ধে আপিল করলেও হাইকোর্ট তা খারিজ করে দেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচন উভয়ই চায় বিএনপি। অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে তেমন সংস্কার চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়। কয়েকটি দলের কারণে খুব তাড়াতাড়ি নির্বাচন না হবার শঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি দেখা দিলে আবারও ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। সচিবালয়ের ভেতর ও বাইরের কিছু মানুষ প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না, এমন অভিযোগও করেন বিএনপির এই নেতা। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত কোনো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তারাই সরকারকে ক্ষমতায় রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মানিকগঞ্জে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যান তিনি। বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কিনা করবে না তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই।
কারণ প্রশাসন এই সরকারের হাতেই। রিজভী আরও বলেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর সন্ত্রাসীদের দমন করতে কী ধরনের আইন প্রণয়ন করতে হবে তা জনগণের কাছে সরকারকে খোলাসা করতে হবে। নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, ভাটারা ও বাড্ডা থানার হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে। অন্যদিকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধনচন্দ্র মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান সহ 10 আসামিকে। তাদের প্রত্যেককে সিএমএম আদালতে তোলা হয়। শুনানি চলাকালীন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যায় তারা জড়িত নন বলে দাবি করেন তাদের আইনজীবীরা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পলক জানিয়েছেন, সেদিন জাতীয় সংসদ ভবনে ছিলেন, জনরোষ থেকে বাঁচতে স্পিকার সহ বেশ কয়েকজন মন্ত্রী এমপির সাথে লুকিয়েছিলেন। রাত 2:30টার দিকে তাকে সহ 12 জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। আমরা আইনের বিচার ব্যবস্থাটাকে আরও পরিষ্কার করার জন্য, আরও গণমুখী করার জন্য, আরও জবাবদিহিতামূলক করার জন্য আমরা এই প্রচেষ্টাগুলো আমরা নিয়ে থাকি এবং আদালতও কিন্তু তাদেরকে অনুমতি দেয়। কিন্তু আজকে কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এই সুযোগটাকে আসামিরা তারা অপব্যবহার করছে। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি ধরতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না, ডিএমপির সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ডিএমপির এই সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন। গত 9 এপ্রিল ডিএমপির এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি ধরতে উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে। রিটকারী আইনজীবী বলছেন, ডিএমপির সার্কুলারটি ছিল বেআইনি। যে আদেশের মাধ্যমে পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি, এজাহার নামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে, সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে 5 সদস্যের বিশেষ টিম গঠন করে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আপিল শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। দুপুরে এই হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয়। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে মামলার পেপার বুক পড়েন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা। আসামি পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান। এর আগে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন ও 7 জনকে খালাস দিয়ে রায় দেন। পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্টে পাঠানো হয়। মোহাম্মদপুরের কাঁটাসুর খালের এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজনৈতিক দলের নামে অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান আর বাড়ি নির্মাণ করে সরকারি জমি যারা দখল করছে হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসক। এদিকে বাড়ি মালিকদের অভিযোগ, জায়গা খালি করতে যথেষ্ট সময় দেওয়া হয়নি তাদের। অভিযানে ভেঙে দেওয়া হয় খালের উপর ভবনের অনুমোদনহীন বর্ধিত অংশ। বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষায় খালগুলো দখলমুক্ত করার দাবি নগরবাসীর দীর্ঘদিনের। বুধবার দুপুরে গুড়িয়ে দেওয়া হয় কাঁটাসুর খালের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে অভিযানে চিহ্নিত করা হয় কয়েকটি অবৈধ বহুতল স্থাপনা। অভিযানে দেখা মেলে খালের জায়গায় গড়ে তোলা হয়েছে দোকান, অফিস আর ধর্মীয় প্রতিষ্ঠান। পরিবেশ সঠিকভাবে যদি বাঁচতে না পারে, আমরা যদি বাঁচতে না দেই, তাহলে মানুষের জীবন সংকটাপন্ন। তো মানুষের জীবন সংকটাপন্ন হতে পারে এরকম কোনো কিছু ইসলাম, কোনো ধর্ম অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমরা এই মসজিদ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আমাদের যেটুকু অংশ খালের ভেতরে মসজিদের অংশ পড়েছে, আমরা সেটুকু ভেঙে দেওয়ার জন্য বদ্ধপরিকর। দখলদারদের দ্রুত জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসক। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। বাড়ির মালিকদের অভিযোগ, ভবন ভাঙার আগে যথেষ্ট সময় পাননি তারা। আমাদের বাড়িটা পরে নাইকা জোর জুলুম করে তারা আমাদের কোনো সময় না দিয়েই তারা আমাদের এই বাড়িটা ভেঙে ফেলতেছে। তারা আমাদের পুরো বাড়িটা ভেঙে ফেললো। সার্ভেয়ার দিয়েও কিন্তু এখানেই করা হয়েছে, ম্যাপ করা হয়েছে। কোনো অবস্থাতেই এই বাড়ির একটা কোণা পড়ে, কিন্তু এই 3টা বাড়ি পড়ে না। 2-3টা বাড়িতে যে আজকে ভাঙার জন্য আসছে, 3 বাড়ি পড়ে না। খালটি উদ্ধার ও খননের পর এটি বুড়িগঙ্গার সাথে সংযুক্ত হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় এমন উচ্ছেদ কার্যক্রম হলেও বছর না গড়াতে আবারও ভরাট হয়ে যায় খালের দুই পাশ। তাই তো স্থানীয়রা বলছেন উচ্ছেদের পরপরই প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষের নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা। সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় 5 পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে পুলিশ। ব্যাটারি চালিত রিকশা আটক অভিযানের প্রতিবাদে চালকরা সকালে চাঁদগাঁও বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করলে বাধা দেয় পুলিশ, চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। গাড়ি ভাঙচুর করে বিক্ষোভরত চালকরা। সংঘর্ষে 5 জন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বাড়তি পুলিশ। টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয় অবরোধকারীদের। দিকে পাথর মারতে মারতে আমার গায়ে যেতে ওইখানে পাথর ফসছে, আমি হয়তো আর বসে থাকি লাভ নাই, আমার গায়ে পড়বে। 4 জন পুলিশ ছিল এখানে, 2 জনকে মারতে মারতে এদিক থেকে চলে গেছে আর 2 জন এদিকে চলে গেছে। এই পুলিশ ওদিক থেকে আমার আক্রমণ করতেছে, শ্রমিকরা ওদিক থেকে আক্রমণ করতেছে। এদিক থেকে যেগুলো আক্রমণ করতেছে এগুলো এদিকে এসে আমাদের মনে গ্লাস সহ মানে ফেটে গেছে। রাস্তার মাঝখানে একটা যুদ্ধ যেরকম আছে ঠিক সেরকম এরকম শুরু করছে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে পুলিশ। জানায় পুলিশের উপর হামলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এইখানে যারা দুষ্কৃতিকারী ছিল, যারা পুলিশের উপর আক্রমণ করছে, তাদের আমরা অবশ্যই গ্রেপ্তার করব। ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে যাত্রীরা। ব্যাপক সমালোচনার মুখে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম শহরে আটক অভিযানে নেমেছে পুলিশ। কোনো সিঙ্গেল নাই, কোনো কিছু নাই, ইচ্ছা মতো গাড়ি চালায় বের করবো একদম। কোনো সভ্য দেশের মধ্যে, সভ্য সিটির মধ্যে অটো রিক্সা চলার ইয়া নেই, অনুমোদন নেই। আমরা বিভিন্ন দেশে সফর করছি, দেখছি ওদেরকে চালাতে বলছে ভিতরে ওরা মেন রোডে উঠার কারণে মানে আজকে ঝামেলা রয়েছে। যে কোনো বাস কোন, মোটরসাইকেল কোন, প্রাইভেট কোন, ওরা মেন রাস্তা বাজায় দিয়ে আমাদের সাথে মেন রোডে মারামারি করে। সর্বশেষ গত শুক্রবার রাতে কাপাসগোলায় চলন্ত ব্যাটারি রিকশা উল্টে হিজরা খালে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় 6 মাস বয়সী শিশু সেহেরিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাহাড়ি এলাকা হওয়ায় সন্ত্রাসীরা সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি জানান, অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। 3 পার্বত্য জেলা আগের তুলনায় অনেক শান্ত এবং সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। হঠাৎ করেই অশান্ত চট্টগ্রামের রাউজান। গেল 8.5 মাসে খুন হয়েছে 11 জন।
প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গোলাগুলি, সংঘর্ষ ঘটছে প্রায়। বাঁশখালী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, সাতকানিয়া সহ বেশ কয়েকটি উপজেলায়ও লেগে আছে সংঘাত। আইন শৃঙ্খলা কিভাবে আরো উন্নতি করা যায়। সকালে সার্কিট হাউসে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়ও উঠে আসে এসব বিষয়। এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট। সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। শোন, আপনারা নাম দিয়ে দেন, আমি হাবিব ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম, এদের ক্ষেত্রে যেন আইনানুগ ব্যবস্থা নেই। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বৃদ্ধি, বিশেষ করে খাগড়াছড়ি থেকে অপহৃত 5 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ 6 জনকে 8 দিনেও উদ্ধার করতে না পারার ঘটনা বেশ আলোচিত। তবে পাহাড় যথেষ্ট শান্ত বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছোটোখাটাই যে অপহরণ খালি ওই 4 জন যে হয়েছে, একজন ওই মেয়েটা তো ছাড়াও পেয়েছে, এরকম অপহরণ তো আমাকে প্লেনল্যান্ডও তো হচ্ছে। খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে। সম্প্রতি বান্দরবানের রেমাক্রি জলপ্রপাত এলাকায় সাংগ্রাই উৎসবের ভিডিও ফুটেজে আরাকান আর্মির উপস্থিতি দেখা যাওয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাব। এদের কিন্তু আছে, যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই। বাট যে হারে ইসে আসছে ভিডিওতে, জিনিসটা কিন্তু আপনি তো যদি টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায়, বাট সবটাতে সত্যি এটা তো না, আবার সবটাতে মিথ্যা তাও না। বিকালে সিএমপিতে পুলিশের কল্যাণ সভায় যোগ দেন তিনি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে, এমনটাই জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন শ্রম উপদেষ্টার কাছে হস্তান্তর করেন কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনের সুপারিশ বাস্তবায়নে আশাবাদী তিনি, তবে কোনো সময় বেঁধে দিতে চান না বলেও জানান উপদেষ্টা। এদিকে কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, দেশের 85% শ্রমিক আইনি সুরক্ষার বাইরে, তাদের সামাজিক নিরাপত্তা নেই। সকল শ্রমিককে ন্যূনতম আইনের সুরক্ষার মধ্যে আনতে হবে বলে জানান তিনি। এবং 85% শ্রমিকদের কোনো প্রতিনিধিত্বের অধিকার নাই, তারা সংগঠিত হতে পারে না, তারা তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলতে পারে না আমাদের এই সমস্যা, যার জন্য রাষ্ট্রও জানে না তাদের জন্য কি করবে। এটা যে শুধু ওই শ্রমিক ক্ষতিগ্রস্ত হয় তা না, রাষ্ট্র তার নীতি প্রণয়নে ক্ষতিগ্রস্ত হয়। এই ফার্স্ট একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমি পেয়েছি, আমার তো আর কাউন্টার রিপোর্ট নেই, শিপিং মিনিস্ট্রিতে কোনো রিপোর্ট নেই। সো আশা করি যে এটা আমরা কার্যকর করব। যখন আমরা একটা স্টাডি করার পরে যখন আমরা আলোচনা করব, তখন আপনাদেরকে ডেফিনেটলি ইনক্লুড করে, বাকিদের সাথে ইনক্লুড করে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। শব্দ দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, উচ্চমাত্রার শব্দ নিয়ন্ত্রণে আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের পরামর্শমূলক কর্মশালায় পরিবেশ এসব কথা বলেন তিনি। বহুদিনের সমস্যা একদিনে নিরসন সম্ভব না হলেও এর প্রক্রিয়া শুরু করলে তা দূর করা সম্ভব হবে প্রত্যাশা তার। উপদেষ্টা বলেন, হাইড্রোলিক হর্নের আমদানি নিষিদ্ধ, তাই আমদানিকারকদের পাওয়া কঠিন। জরুরি অবস্থা ব্যতীত সাইরেনের ব্যবহারকেও নিয়ন্ত্রণ করতে হবে। এ সময় আলোচকরা বলেন, আইনের প্রয়োগ না হলে কোনো পদক্ষেপই বাস্তবায়ন হবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে রাজনৈতিক সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচন সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে হতে হবে, আর জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। নারী অধিকার সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়াদি বাতিল করতে হবে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর বলেন, গণহত্যায় জড়িত রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন দিতে হবে, জানান নুরুল হক নূর। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বেই সংস্কার সম্পন্নর পরেই দ্রুত সময় জাতীয় নির্বাচনের
পরিবেশ তৈরি করা, জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি। জুলাই গণঅভ্যুত্থানের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্মমতা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এবং একই সাথে এই গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি বাংলাদেশে অন্তত হওয়া উচিত না। কন্টেইনার থেকে ফার্নেস অয়েল পড়ে বগুড়ার রংপুর মহাসড়কের 1 কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে সড়কের ওই অংশে যান চলাচল। ভোরে মহাসড়কের গোকুল হলবন্দর এলাকায় দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল একটি লরি। দুর্ঘটনাস্থলে পৌঁছালে লরিটির চাকা ফেটে যায়। এ সময় লরি থেকে সড়কে পড়ে যায় কন্টেইনার। পুরো সড়কে ছড়িয়ে পড়ে ভেতরে থাকা ফার্নেস অয়েল। নষ্ট হয়ে যায় প্রায় 1 কিলোমিটার সড়কের বিটুমেন। পরে হাইওয়ে পুলিশ সড়কের ওই অংশ বন্ধ রেখে পাশের ছোট্ট 2টি লেনে যান চলাচলের ব্যবস্থা করে জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত লরিটি। নারায়ণগঞ্জের ২৫০০-এ স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সকালে উপজেলার হাইজদি ইউনিয়নের নারান্দি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, স্বামী রব মিয়া মানসিক ভারসাম্যহীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গলাকাটা অবস্থায় নিহতের মরদেহ ও তার স্বামীকে রক্তাক্ত ছুরি ও কোরআন শরীফ সামনে বসে থাকতে দেখে পুলিশ। অভিযুক্ত স্বামী রব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার তদন্তে কাজ চলছে বলে জানিয়েছেন ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুর্বৃত্তের কবল থেকে বাজার ব্যবস্থাকে বের করে আনা হয়েছে, নিশ্চিত হয়েছে সুষ্ঠু প্রতিযোগিতা, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে ট্রেড উইথ টিসিবি সেমিনারে যোগ দেন তিনি। বলেন, সরকার নিজস্ব উদ্যোগে খাবার আমদানি করলে ভর্তুকি বেড়ে যাবে, তাই ব্যবসায়ীদের সহযোগিতা নেওয়া হচ্ছে। জুনের মধ্যে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শেষ হবে বলে আশা তার। রমজান কিংবা বছরের অন্য সময় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে যেন হুমড়ি খেয়ে পড়ে মানুষ। এই খাবার কারো ভাগ্যে জোটে, আবার খালি হাতে ফিরে যাবার নজিরও আছে অসংখ্য। গ্রাহকদের সবাই হতদরিদ্র কিনা সেই প্রশ্ন হরহামেশা উঠছে। জটিলতা সমাধানে সরকার যোগ্যদের জন্য 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেয়, কিন্তু তা হাতে পেয়েছে মাত্র অর্ধেক সুবিধাভোগী। তাহলে বাজার নিয়ন্ত্রণে টিসিবির কার্যক্রম কি পর্যাপ্ত? সেই জবাব খুঁজতে পাইকার, খুচরা ব্যবসায়ী ও ডিলারদের সাথে মত বিনিময়ের আয়োজন করে সংস্থাটি। চেয়ারম্যান জানান, জুলাই থেকে পুরোদমে কাজে নামবেন ডিলাররা। কয়েকটি কোম্পানির সাথে আমরা অ্যাটাচড হয়েছি, সো দ্যাট আমরা এগুলো ক্রুড র মেটেরিয়াল নিয়ে এসে কিভাবে তেলের ক্ষেত্রে এটা করা যায়। আর যে ইনভেন্টরির কথা বলেছেন আপনি স্যার, তেল, ডাল, চিনি, স্যার আমরা ইট ইজ আন্ডার প্রসেস। আমাদের এই ইনভেন্টরিটাও চেঞ্জ হবে। উই আর ট্রাইং টু ইনকর্পোরেট টি। আমরা তারপর সাবান চেষ্টা করছি, 2 ধরনের সাবানের চেষ্টা করছি, যে এগুলো ইনভেন্টরিতে কীভাবে আনা যায়। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা জানান, বিগত সময় টিসিবির কার্ড নিয়ে নানা অনিয়ম হয়েছে, এখন সেসব সংশোধনের চেষ্টা চলছে। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, 5তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি, এমনকি প্রশাসনের যারা কাজ করেন তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। মাঠ প্রশাসনের উপরে তাদের যে আস্থা, এই আস্থা কখনোই কাজ করবে না যদি ওই লোকটা, ওই যে এটা যোগ্য, সে যদি প্রতিদিন দেখে যে তার হক বা তার অধিকারকে প্রতিদিন অতিক্রম করছে দুর্বৃত্তরা। উপদেষ্টার দাবি, বাজার সিন্ডিকেট এখন আর তৎপর নয়, তারপরও বিভিন্ন পক্ষের সমালোচনা থেকে শিক্ষা নেওয়া হচ্ছে। বাজারে যে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি হয়েছে বা আস্থা তৈরি হয়েছে, আজকে যে এখানে আমরা নিজেরা বসে নিজেদের ক্রিটিসিজম শুনছি বা নিজেরা যে আত্মসমালোচনা করছি এবং আমাদের দায়গুলো উপলব্ধি করার চেষ্টা করছি এই ধরনের সম্মেলনের মাধ্যমে, এর উদ্দেশ্যটা তো হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই আমরা। বার্ষিক বরাদ্দের অর্থ আরও বেশি খাদ্য যোগানে কিভাবে কাজে লাগানো যায় সেজন্য নতুন পরিকল্পনা করছে টিসিবি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 2.8% নির্ধারণ করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার ওয়াশিংটনে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন সভায় প্রকাশ করা হয় ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের নতুন প্রতিবেদন। গত জানুয়ারিতে বৈশ্বিক প্রবৃদ্ধির হার 3.3% পূর্বাভাস দিয়েছিল IMF। তবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, বাণিজ্য যুদ্ধ, পুঁজিবাজারে অস্থিরতার জেরে তা কমানো হয়েছে 0.5%। প্রত্যাশার তুলনায় কমবে মূল্যস্ফীতি হ্রাসের গতিও। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিতেও পড়বে প্রভাব।
দেশটির জন্য গত বছরের 2.8% থেকে কমে 1.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ। বাংলাদেশের ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে 3.8% পূর্বাভাস। তবে বিশ্ববাজারে অস্থিতিশীলতার প্রভাব পড়তে পারে দেশেও, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা ছাড়া দেশের অর্থনীতি উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত 15 বছরে লোপাটের মাধ্যমে পুঁজিবাজারকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতি ও বাস্তবতা শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন পুঁজিবাজারে স্বাভাবিক নিয়ম বলে কোনো কিছু নেই, ট্রেডিং সিস্টেমও ধসে পড়েছে। পুঁজিবাজারের মতোই দেশের আর্থিক প্রতিষ্ঠানও ধ্বংস করা হয়েছে বিগত সরকারের আমলে। বলেন, রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য অনিশ্চয়তা এবং দুর্বল অর্থনৈতিক সূচক এই উত্তরণের প্রস্তুতিতে বড় বাধা। সেমিনারে গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি শ্রমিকের অধিকার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দেন। পরে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ের প্রস্তুতি এবং পরবর্তী সময়ে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশ কিভাবে অবস্থান তৈরি করবে সেসব বিষয়ে তুলে ধরেন বক্তারা। In the past 15 years, there was no democracy in the country. Basically, no representation from any quarter was taken, including the people of Bangladesh. So going forward, we are looking forward to a democratic order in the future. বাংলাদেশের এই ইলেকশন রিফর্মের পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন, এবং সেটার বিষয়ে সব স্টেক হোল্ডারের মত নেওয়া দরকার এবং সরকারের সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের সমস্ত এক্সপার্টদেরকে ইনভলভ করা দরকার। ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা মেটাতে নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানোর তাগিদ দিয়েছেন অভিজ্ঞরা। দেশের প্রথম নবায়নযোগ্য জ্বালানি উৎসবে একথা বলেন তারা। সকালে বুয়েট ক্যাম্পাসে শুরু হয় দুদিনের এই উৎসব। আলোচকরা বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা 2041 সাল নাগাদ 58,000 মেগাওয়াটে পৌঁছাবে। তাই রিনিউয়েবল এনার্জিতে জোর দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে এখনই প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন। উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। এ সময় আমন্ত্রিত অতিথিরা প্রতীকী ভাস্কর্য উন্মোচন করেন। নবায়নযোগ্য জ্বালানি উৎসবে শিক্ষার্থীরা পরিবেশ বান্ধব চুলা, সোলার প্যানেল সহ বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে। কাল বিশেষজ্ঞদের উপস্থিতিতে সংলাপ অনুষ্ঠিত হবে। রান্নার পরে 12 ঘন্টা পর্যন্ত সেই হট ব্যাগের ভিতরে খাবারটা রাখলে 12 ঘন্টা পর্যন্ত গরম থাকে। এলজির মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি করছে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে, এবং এখানে যে এলজিগুলো তৈরি হবে এক পর্যায়ে তো সেটা ফিল হয়ে যাবে। এই এলজি যখন ফিল হয়ে যাবে, আমরা সেটাকে বের করে আমরা বাই প্রোডাক্ট তৈরি করব। লেস কার্বন ডাইঅক্সাইড ইমিশনের জন্য কাজ করছি, এবং এটা সো কস্ট ইফেক্টিভ একটা প্রজেক্ট যে ইন্ডাস্ট্রিতে যদি সোলারকেও ইউজ করে তার কস্টটা সবচেয়ে লেস হয়ে যায়। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। সিলেট টেস্টে মিরাজের দ্বিতীয় ফাইফারের পরও জিম্বাবুয়ের কাছে 3 উইকেটে হারল বাংলাদেশ। 7 বছর পর আবারও সিলেটের মাটিতেই স্বাগতিকদের হারালো রোডেশিয়ানরা। মুজারাবানের 6 উইকেট শিকারে দ্বিতীয় ইনিংসে 255 রানে অল আউট হয় স্বাগতিকরা। 174 রানের সাধারণ লক্ষ্য 7 উইকেট হারিয়ে তাড়া করে জিম্বাবুয়ে। আগের দিনের 4 উইকেটে 194 রান নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই নাজমুল শান্তর উইকেট হারায় বাংলাদেশ। 60 রান করা শান্ত মুজারাবানের পেসে কাটা পড়েন। এরপর মিরাজও বেশিক্ষণ স্থায়ী হননি। মাত্র 11 রান করে মুজারাবানের পঞ্চম শিকারে পরিণত হন এই অলরাউন্ডার। জাকের আলী অনেক একাই লড়াই করার চেষ্টা করেন। শেষ উইকেটে সঙ্গীহীন জাকের দ্রুত রান করার চেষ্টায় 58 করে ফিরলে 255 রানে অল আউট হয় বাংলাদেশ। একাই 6 উইকেট নেন মুজারাবানি। 174 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 95 রানের ওপেনিং জুটি করেন বেনেট ও কারেন। 44 আর বেনেট আউট হন 54 রান করে। এরপর মিরাজ তাইজুলদের ঘূর্ণিতে আরও 5 উইকেট হারালেও মাসাকাজ্জার পর এনগারাভাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওয়েসলে মাধেফেরে। 6.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বুধবার তেকিরদেগ প্রদেশের মারমারা ইরাগ্লিসি শহরে উৎপত্তি হয় ভূমিকম্পের। এর ধাক্কায় রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে, ফলে পূর্ণ শক্তিতে ছড়িয়ে পড়ে কম্পন। এখন পর্যন্ত 3 দফায় আফটারশক অনুভূত হয়েছে, আর এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। 2023 সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ যায় 60,000 বেশি মানুষের।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাতভর ব্যাপক তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর 2 সদস্য নিহত হয়েছে। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি। হামলার ঘটনায় মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। রাতে শ্রীনগরে কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।